আজকের গল্প ৩০১ নং ঘরে। গল্পটি তাপস মণ্ডলের লেখা। গল্পটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সম্পাদিত ১০০ ভূতের বাক্স থেকে সংগৃহীত। গল্প পাঠে রয়েছি আমি মঞ্জুরি। হোটেলে সৈকতদানের ৩০১ নং ঘর। অরিন্দম বিছানায় শুয়ে শুয়ে কাগজ পড়ছিল এতক্ষণ। এবার সে আলো নিভিয়ে ঘুমোবার চেষ্টা করে। তপায়ন কাকু বারান্দায় বসে সমুদ্রের ঢেউ দেখছেন আর কবিতা লিখছেন। খুব সুন্দর কবিতা লেখেন তপায়ন কাকু। তিনি পরে শোবেন। তারও খুব ইচ্ছা করছিল কাকুর পাশে বসে ঢেউ দেখতে দেখতে একটা কবিতার জন্মের সাক্ষী হতে। হয়তো কাকুর এই কবিতার খুব নাম করল। সে তখন বন্ধুদের কাছে বুক ফুলিয়ে বলতে পারবে, ওই কবিতাটা লেখার সময় আমিও উপস্থিত ছিলাম কবির পাশে। কিন্তু বাবার বারণ, ঠান্ডা হাওয়া বইছে, শরীর খারাপ হতে পারে। পাশের ঘরে বাবা, মা আর বোন। অরিন্দম জানে বাবা এখনও ঘুমননি। তিনি এখন কাগজে শব্দছক মেলাচ্ছেন। সব শব্দ মিলে গেলে কাকুর পাশে গিয়ে খানিক বসবেন, তারপর শোবেন। আজ সকালে জগন্নাথ এক্সপ্রেসে অরিন্দমরা পুরী এসেছে। বাবা, মা, বোন, সে আর কাকু, মোট ৫ জন। ট্রেনের বার্থে শুয়ে যখন সুন্দর একটা স্বপ্ন দেখছিল, সে তখনই মার ডাকে তার ঘুম ভাঙে। তারপর পান্ডা আর টুরিস্ট এজেন্টদের দৌরাত্ম এড়িয়ে স্টেশনের বাইরে এসে অটোরিক্সা নিয়ে তারা স্বর্গদ্বারে এসেছিল। তখনও তাদের পিছনে পিছনে ঘুরছিল কম বয়সী একজন হোটেল এজেন্ট। খুব কম পয়সায় সে নাকি খুব ভালো ঘর বুকিং করে দিতে পারবে। কিন্তু কাকুর ধমকানিতে শেষ পর্যন্ত সে হাল ছেড়ে দিয়ে পালায়। তারপর প্রায় ঘন্টা দুয়েক বাবা ও কাকু ঘোরাঘুরি করে এই হোটেল সৈকতদানের ৩০১ নং ও ৩০২ নং ঘর দুটি বুকিং করেন। অরিন্দম পরে জেনেছে ৩০১ বা ৩০২-এর অর্থাৎ ৩ তলায় প্রথম বা দ্বিতীয় ঘর। ৩ তলায় উঠেই কাকু আনন্দে হাততালি দিয়ে উঠেছিলেন। হাউ ফ্যান্টাস্টিক! ২ ঘন্টা পরিশ্রম সার্থক। কি বলেন স্যার? কাকু বাবাকে স্যার বলেন। হোটেল সৈকতদান যদিও একেবারে রাস্তার ওপরে নয়, একটি নির্মীয়মান হোটেলের পিছনে, কিন্তু ৩ তলার বারান্দা থেকে পুরো সমুদ্র দেখা যায়। এমনকি প্রথম ঘরটার মাথার সামনের জানলাটা খুলে দিলে শুয়ে শুয়েই সমুদ্র নজরে আসে। সে আর কাকু এই ঘরটাই নিয়েছে। সমস্ত দেখার পর মা বলছিল, এতই যখন ঘরের চাহিদা, তখন এরকম সুন্দর দুটো ঘর খালি পড়ে কেন? মার কথায় কেউ কান দেননি। তারা ৬ দিন এখানে থাকবে। বাবা কাকুকে নির্দেশ দিয়েছেন ৬ দিনে অন্তত ৬টা বোম্বাস্টিক কবিতা চাই। কাকু তাই প্রথম দিন থেকে জোর কদমে লেগে পড়েছেন। অরিন্দমে পুরী আসা তারই নির্বাচনে। বাবার সিলেকশন ছিল দার্জিলিং। যদিও বাবার কথা মতো সে ফার্স্ট হতে পারেনি, মাত্র ১ নম্বরের জন্য সেকেন্ড হয়ে 7-এ উঠেছে। তবুও তার উপরই এবারে পুজোর ভ্যাকেশনের ট্যুর স্পষ্ট নির্বাচনে তার ভার দিয়েছিলেন তিনি। বন্ধুদের কাছে পুরী গল্প শুনে শুনে পুরীর প্রতি এক অদম্য আকর্ষণ গড়ে উঠেছিল তার মনে। তাই প্রথম পছন্দ হিসাবে পুরীকেই বেছে নিয়েছে সে। বিছানায় শুয়ে শুয়ে অরিন্দম সকালে স্নানের কথা ভাবছিল। মার বোন বেশিক্ষণ জলে থাকেনি, কিন্তু বাবা কাকু আর সে প্রায় ১.৫ ঘন্টা জলে ছিল। কাকু স্নান করার কৌশল শিখিয়ে দিয়েছিলেন। ঢেউ এলেই আড়াআড়িভাবে লাফিয়ে উঠতে হবে। তার খুব আনন্দ হচ্ছিল। বিকেলে তারা গিয়েছিল মন্দিরে।
কিন্তু মন্দিরে ভিড় তার ভালো লাগেনি। তার চেয়ে বরং বিচে সময় কাটানো অনেক মজা। প্যাকেজ ট্যুরে আগামীকাল তারা যাবে চিল্কা, এশিয়ার বৃহত্তর হ্রদ। এই সব পুরনো কথা ভাবতে ভাবতে অরিন্দম এক সময় ঘুমিয়ে পড়ে। সমুদ্রের গর্জন তখনও লেগে আছে তার কানে। হঠাৎ অরিন্দমের ঘুম ভেঙে যায় কি একটা শব্দে। ধীরে ধীরে চোখ খুলে সে জিরো ল্যাম্পের ঝাপসা আলো সারা ঘরময়। বেশ কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে তারা পুরী বেড়াতে এসেছে। হোটেল সৈকতদানে 301 নং ঘরে শুয়ে আছে। পাশে তপায়ন কাকু অঘরে ঘুমোচ্ছেন। এখন গভীর রাত। এত রাতে তার ঘুম ভাঙলো কেন সেটাই ভাবতে থাকে সে। কি যেন একটা শব্দ শুনছিল ঘুমের মধ্যে, কিন্তু জেগে ওঠার পর আর কিছু শুনতে পায়নি সে। অনেকক্ষণ থেকেই একটা ঝাঁঝালো কটু গন্ধ নাকে আসছিল। এখন যেন গন্ধটা আরো বেশি তীব্র। সে কাকুকে ঠেলা দিয়ে ডাকে, কিন্তু গায়ে হাত দিতেই চমকে ওঠে সে। কাকুর শরীর এত গরম কেন? কোনো মানুষের শরীর কি এত গরম হতে পারে? সেই সঙ্গে আঠার মতো চটচটে কি যেন একটা লেগে গেল তার হাতে। কাকু, ও কাকু! কোনো সাড়া নেই। বেশ কয়েকবার ডাকার পর কোনো সাড়া না পেয়ে অরিন্দম অন্ধকারে হাতড়ে হাতড়ে আলো জ্বালে। প্রথমটা টিউবলাইটের উজ্জ্বল আলোয় তার চোখ ধাঁধিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে চোখে শোয়ে আসতেই সে ভয়ে আর্তনাদ করে উঠে বিছানা থেকে লাফ মারে। বাবা মা! সারা দেহ আগুনে ঝলসানো একটা কিম্ভূত কিমাকার লোক বিছানায় শুয়ে আছে। ঘর থেকে ছিটকে বেরিয়ে আসে সে। তপায়ন কাকু তখনও বারান্দায় বসেছিলেন। অরিন্দমকে ওইভাবে ছুটে আসতে দেখে তিনি তাড়াতাড়ি খাতা পেন ফেলে দিয়ে তাকে ধরে ফেলেন। আরে কি হয়েছে অরিন্দম? ওরকম করে ছুটে আসলে কেন? আতঙ্ক তখন অরিন্দমের কথা জড়িয়ে যাচ্ছে। কাকু! এ একটা লোক, সারা দেহ আগুন ঝলসানো। তখন বুঝতে পারেন নিশ্চয়ই ও কোনো দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছে। তিনি অরিন্দমকে আরো ভালো করে জাপটে ধরে বলেন, আগুন ঝলসানো লোক কোথায়? আঙুল তুলে অরিন্দম ঘরের দিকে দেখায়। বলো কি? চলো তো দেখি। প্রথমটা অরিন্দম ইতস্তত করে ঘরে ঢুকতে শেষে কাকুর হাত ধরে পিছনে পিছনে ঢোকে। কিন্তু সে অবাক হয়ে দেখে ঘরে কেউ নেই। এমনকি বিছানার লোকটার শোয়ারও কোনো চিহ্ন নেই। অবাক হয়ে সে কাকুর দিকে তাকায়। আপনি বিশ্বাস করুন কাকু, এই খাটটায় শুয়েছিল লোকটা। একটা দুর্গন্ধ বেরোচ্ছিল তার গা থেকে। আপনি ভেবে আমি তাকে বেশ কয়েকবার ঠেলা দিয়ে ডাকে, সাড়া না পেয়ে আলো জ্বালাতেই দেখতে পাই। তপায়ন তখন মুচকি মুচকি হাসছেন। তাহলে তো বলতে হয় একেবারে ভূতেদের রাজার দেখা পেয়ে গেছো তুমি। অরিন্দম এবার বেশ অপ্রস্তুতে পড়ে। আমি মিথ্যে বলছি না কাকু, আপনি বিশ্বাস করুন। তপায়ন বড় করে একটা হাই তোলেন। ঘড়ি দেখতে দেখতে বলেন, রাত 1টা বাজলো। চলো এবার শুয়ে পড়া যাক। দাঁড়াও, খাতা পেনটা বাইরে পড়ে আছে, নিয়ে আসি। অথবা আলো নিভিয়ে দুজনেই শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে তপায়ন কাকু নাক ডাকতে শুরু করেন, কিন্তু অরিন্দমের চোখে ঘুম নেই। বারবার লোকটার ঝলসানো দেহটা তার চোখের সামনে ভাসে। সে কি সত্যি ভুল দেখল?
কিন্তু তাই বা কি করে হবে? আলো জ্বালতেই সেই লোকটাকে স্পষ্ট দেখেছে। তাছাড়া তাকে ছুঁয়েওছে পর্যন্ত। অরিন্দম যে হাত দিয়ে লোকটাকে ছুঁয়েছিল সেই হাতটা নাকের কাছে নিয়ে আসে। হ্যাঁ, এখনো সেই দুর্গন্ধ। এবার এখনো এই রকম চটচট করছে হাতটা। অথচ ঘরে ঢুকে সে লোকটার কোনো চিহ্নই দেখতে পেল না। কাকু হয়তো তাকে ভুল বুঝলেন। কিছুতেই ঘুম আসছে না অরিন্দমের। ঘটনাটা তার মনে তোলপাড় করছে। সে ভুল কিছু দেখেনি, অথচ কোনো ভাবেই সেটা সে প্রমাণ করতে পারল না। এখন তার মনের মধ্যে ভয়ের চেয়েও বেশি বিস্ময়। সে ভূত বিশ্বাস করে না। তাদের ক্লাসে বিজ্ঞানের মাস্টারমশাই বলেছেন ভূত বলে কিছু নেই, ভূত আসলে মনের ভয়। কিন্তু সেটা ঘটল তারই বা ব্যাখ্যা কি? একটা লোক তো আর হাওয়ায় মিলে যেতে পারে না। হঠাৎ অরিন্দমের মনে পড়ে, তবে কি লোকটা বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ল? পরক্ষণেই তার ভুল ভাঙে। তাই বা কি করে হবে? কাকু তো সবার আগে বাথরুমে গিয়েছিলেন। ঘটনাটা ভুলে যাবার চেষ্টা করে অরিন্দম। বাইরে থেকে একটানা সমুদ্রের গর্জন কানে আসছে। কোথাও আর কোনো শব্দ নেই। সমস্ত পৃথিবীর গভীর ঘুমে আচ্ছন্ন। শুধু ঢেউদের ঘুম নেই। ওরা কি ঘুমোতে জানে না? বেশ কিছুক্ষণ পর অরিন্দমের সবেমাত্র তন্দ্রা এসেছে। এমন সময় হঠাৎ যেন ঘরের মধ্যে একটা আলোর রেখা খেলে গেল। চোখ কচলে ভালো করে চারিদিকে তাকায় সে, কিন্তু জিরো ল্যাম্পটাই শুধু টিমটিম করে জ্বলছে, আর কোথাও কোনো আলো নেই। এটাকে সে চোখের ভুল বলেই ধরে নেয়। এবার সে কাকুর দিকে মুখ করে শোয়। বেশ কিছুক্ষণ এইভাবে চুপ করে পড়ে থাকে। কাকু কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। আবছা আলোয় সে দেখে কাকুর ঠোঁট দুটো নড়ছে। কাকু নিশ্চয়ই স্বপ্ন দেখছেন। কিসের স্বপ্ন দেখছেন কাকু? একেবারে হঠাৎই, কোনো কিছু বুঝে ওঠার আগেই অরিন্দম দেখে বাথরুমের দরজাটা শব্দ করে খুলে গেল। ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। সারা ঘরময় তার লাল আভা। আতঙ্কে কাকুকে জড়িয়ে ধরে সে। কাকু, কাকু, আগুন! অরিন্দমের চিৎকারে তপায়নে ঘুম ভাঙে। কিন্তু তিনি অবাক হয়ে দেখেন বাথরুমের মধ্যে আগুন জ্বলছে। লক লক করে তার শিখা। তড়িৎ বেগে দুজনের বিছানায় উঠে বসে। কিন্তু চিৎকার করার আগেই তারা দেখে একটা বিশালাকার লোক বেরিয়ে আসছে বাথরুম থেকে। তারই সারা শরীর জ্বলছে দাউ দাউ করে। বড় বড় দাঁত বের করে বিকট শব্দে হাসছে লোকটা। ধীরে ধীরে এগিয়ে আসে বিছানার দিকে। আতঙ্কে প্রাণপণে চিৎকার করে ওঠে দুজনেই, বাঁচাও, বাঁচাও! বাবা বোধহয় বাইরেই বসেছিলেন। চিৎকার শুনে তিনি দরজায় ধাক্কা দেন। তপায়ন, তপায়ন! অরিন্দমকে বগলে চেপে ধরে বিছানা থেকে লাফ মারেন তপায়ন কাকু। দরজায় হাতল ধরে একটা হাঁচকা টান দিতেই ছিটকানিটা উপড়ে আসে। সশব্দে দরজা খুলে বাইরে এসেই দ্রুত আবার বন্ধ করে দিয়ে লক করে দেন। জ্বলন্ত লোকটি তখন বিছানার উপর উঠে পড়েছে। ঘটনা আকস্মিকতার বাবাও কিংকর্তব্যবিমূঢ়। কিছু বুঝে ওঠার আগেই কাকু আর এক হাতে বাবাকে জড়িয়ে ধরে ঠেলে নিয়ে ৩০২ নং ঘরে ঢুকে গেলেন। এবার বাবাকে ছেড়ে দিয়ে তিনি বোনকে ঘুমন্ত অবস্থাতেই কোলে তুলে নিলেন।
ঘুম জড়ানো চোখে মা উঠে বসলো। কোনো কিছু জিজ্ঞাসা করার আগেই দুই ভাই বোনকে দুই বগলে চেপে তিনি বাইরে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, কুইক স্যার, তাড়াতাড়ি বেরিয়ে আসুন, এক মুহূর্তে সময় নেই। তপায়ন কাকু ও অরিন্দমের অবস্থা দেখে বাবা দুজনেই ভীষণ আতঙ্কিত। বোন চিৎকার করে কান্না শুরু করেছে। ততক্ষণে তিনি সিঁড়ির কাছে চলে এসেছেন। বাবা মার ওদের অবস্থা দেখে ছুটতে শুরু করেছেন। একসঙ্গে দুটো তিনটে করে সিঁড়ি টপকে টপকে সকলে নিচে নামলেন। দৌড়ে একেবারে মেন গেটের সামনে চলে এলেন। এইবার দুজনকে কোল থেকে নামিয়ে দিয়ে উপরের দিকে মুখ তুললেন তপায়ন কাকু। তারা দেখা দেখি বাকিরাও। 301 নং ঘরের জানালাটা তখনই খুলে গেল। জ্বলন্ত লোকটা দরজার উপর দাঁড়িয়ে আকাশ ফাটানোর শব্দে হো 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 করে হাসছে। কে জানে ওই অট্টহাসি তপায়ন কাকু আর অরিন্দম ছাড়া আর কেউ শুনতে পাচ্ছে কি না।